রিভুর আঙুল শালুর শেষ গিটটা খুলে ফেলেছে। সেটা জেনে আপনার কাজ আছে কি? রিভুর জ্ঞান হারিয়ে যায়। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে বেশ কিছুটা দূরে এক পুরনো জরাজীর্ণ আর আধা অন্ধকার অ্যাপার্টমেন্ট। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। মেঘের গর্জনে মাঝে মাঝেই কেঁপে উঠছে জানালার শার্সি। একদম বন্ধ করা স্যাঁতস্যাঁতে পরিবেশের মাঝে তিনতলার একদম শেষের ঘরের ড্রয়িং রুমে বসে আছে তিনজন যুবক। ঘরের আলোটা বেশ ম্লান। এক কোণে রাখা একটা পুরনো হলদেটে ল্যাম্পের শেড কোনো মতে জ্বলছে, যার আলো ঘরের অন্ধকারকে দূর করার বদলে চারপাশের পরিবেশটাকে আরো বেশি রহস্যময় আর ভৌতিক করে তুলেছে। সোফায় বসে থাকা তিনজনের মধ্যে দুজনের চোখে এক অদ্ভুত কৌতূহল, উৎকণ্ঠা আর দীর্ঘদিনের এক স্বস্তির ছাপ। পুরো 3টে বছর কেটে গেছে। মাঝখানে বসে থাকা যুবকের পরনে একটা হালকা বাদামি রঙের শার্ট। তার নাম রিভু। একসময় যে ছেলেটার হাসিতে পুরো আড্ডা মেতে উঠত, আজ তার চোখে মুখে এক অদ্ভুত ক্লান্তি আর অন্তহীন শূন্যতা। চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল আর গায়ের চামড়াও ফ্যাকাশে। বাকি দুজন, যাদের মধ্যে একজনের চোখে মোটা ফ্রেমের চশমা এবং পরনে ডেনিম জ্যাকেট, আর অন্যজনের পরনে হলুদ টি শার্টের ওপর ডার্ক জ্যাকেট, তারা রিভুকে ঘিরে বসে আছে। তাই বলে 3 বছর? পুরো 3 বছর তুই গায়েব? চশমা পরা বন্ধুটি, যার নাম রনিত, প্রায় অবিশ্বাস আর অভিমানের সুরে বলে ওঠে, তুই জানিস আমরা তোকে কোথায় কোথায় খুঁজেছি? পুলিশ স্টেশন থেকে শুরু করে আত্মীয় স্বজন, পুরনো মেস, কোথাও বাদ রাখিনি। আর তুই এখানে এই পুরনো ফ্ল্যাটে ঘাপটি মেরে বসে আছিস। রিভু কোনো উত্তর দেয় না। তার শূন্য দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ, যেন সে এই ঘরে বসে থেকেও অনেক দূরের কোনো জগতে বিচরণ করছে। তার এই অদ্ভুত নীরবতা ঘরের ভেতরের গুমোট ভাবটাকে যেন আরো বাড়িয়ে দেয়। হলুদ টি শার্ট পরা বন্ধুটি সৌভিক। সে একটু মশকরা করার চেষ্টা করে। পরিস্থিতি এতটাই ভারী হয়ে উঠেছিল যে সেটাকে কিছুটা হালকা করতে চায় সে। একটা শুকনো হাসি হেসে সে বলে, আরে এই তোর কি কেসটা বলতো? শুনলাম নাকি বিয়ে টিয়ে করেছিস। 3 বছরের মধ্যে আমাদের একবারও জানানোর প্রয়োজন মনে করলি না? তা বৌদি কোথায়? এতক্ষণ বসে আছি, এক গ্লাস জলও তো কেউ দিল না। কাউকে দেখতেও তো পাচ্ছি না। রিভু এতক্ষণ পাথরের মূর্তির মতো চুপ ছিল। এবার সে ধীরে ধীরে মুখ তুলে তাকায়। তার চোখের দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা মুহূর্তের মধ্যে সৌভিক আর রনিতের শিরদাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নামিয়ে দেয়। অত্যন্ত শান্ত এবং নিচু গলায় সে বলে, বৌদিকে দেখতে পেলে তোদেরই সমস্যা। মানে কি বলছিস আবল তাবল? রনিত একটু অবাক আর বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, সমস্যা মানে কি? আমরা তোর বন্ধু, তোর স্ত্রীর সাথে আলাপ করবো, এতে সমস্যার কি আছে? রিভু একটা গভীর যন্ত্রণাদায়ক দীর্ঘশ্বাস ফেলে। তারপর তার জীবনের সেই অন্ধকার অধ্যায়টা সে শুরু করে, যেখান থেকে সে আজও বের হতে পারেনি। আরে রান্না করছে রে, রাতে খাবি না নাকি? রিভু একটু অদ্ভুত বাঁকা হাসি হেসে উত্তর দেয়। তারপর তার মুখটা আবার আগের মতো গম্ভীর আর নিষ্প্রাণ হয়ে যায়। আরে এই কোথায় ছিলিস এতদিন? সৌভিক আর রনিতের প্রশ্নের উত্তরে রিভু তার অতীত হাতড়াতে শুরু করে। ঘরের আলোটা যেন সেই কথার সাথে সাথেই আরো একটু ম্লান হয়ে যায়। বাবা মা মারা যাওয়ার পরে তোরা তো জানিস আমার মানসিক অবস্থা কেমন হয়েছিল। পুরো দুনিয়াতে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। তোরাও তখন চাকরির খোঁজে বাইরে, বাড়ি ভাড়া দেওয়া,
নিজের পেট চালানো আমার পক্ষে খুবই দুষ্কর হয়ে গিয়েছিল। আমি যেন দিশেহারা হয়ে গিয়েছিলাম। তাই কোনো উপায় না দেখে একটা ডেলিভারি বয়ের কাজ শুরু করি। গ্রোসারি ডেলিভারি করতাম। সারাদিন রোদ বৃষ্টি মাথায় করে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতাম। এটাই ছিল আমার রুটিন। শরীর ক্লান্ত হয়ে যেত, কিন্তু রাতে কোনো ঘুম আসতো না। রিভুর গলার স্বর ভারী হয়ে আসে। ফ্ল্যাশব্যাকের মতো তার চোখের সামনে ভেসে ওঠে সেই অভিশপ্ত রাতের কথা। সেদিন শীতের রাত, বেশ ঠান্ডা পড়েছিল। রাস্তাঘাট প্রায় শুনশান। সারাদিনের ডিউটি শেষ করে আমি যখন সবে বাড়ি ফিরবো ভাবছি, ঠিক তখনই আমার অ্যাপে একটা লাস্ট ডেলিভারির মেসেজ ঢোকে। খুব যে রাত হয়েছিল তা নয়, এই হয়তো রাত 10:30 বাজে। কিন্তু ঠান্ডার কারণে চারপাশটা একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কোনো সারা শব্দ নেই। ঠিকানাটা ছিল একটা পুরনো ব্রিটিশ আমলের বহুতলের ফ্ল্যাট নাম্বার 8B। রিভু একটু থামে, একটা ঢোক গিলে সে আবার বলতে শুরু করে। জায়গাটা একটু শহরের বাইরের দিকে। আমি বাইক নিয়ে যখনই গলিতে ঢুকলাম, সঙ্গে সঙ্গে আমার নাকে কেমন একটা যেন পচা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে এলো। আর আমি চারপাশে যখন তাকিয়ে দেখি, কোনো স্ট্রিট ল্যাম্পও জ্বলছিল না। আর একটা কুকুরও পর্যন্ত আমি দেখতে পাইনি। কেমন একটা লাগছিল আমার। মনে হচ্ছিল কোনো মানুষের যেন পাই পড়েনি ওখানে। কোনো লিফট ছিল না। তাই আমি ভারী গ্রোসারির ব্যাগটা কাঁধে নিয়ে সিঁড়ি ভাঙতে শুরু করলাম। সিঁড়িগুলো এতটাই পুরানো যে আমার পায়ের শব্দে ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হচ্ছিল। আমি 3 তলায় উঠতেই ফ্ল্যাটটা খুঁজতে শুরু করলাম। অবশেষে দেখতে পেলাম একটা দরজার ওপর আধো অন্ধকারে লেখা ফ্ল্যাট নাম্বার 8B। আর আশ্চর্যের বিষয়, আশেপাশের কোনো ফ্ল্যাটের দরজার নিচ থেকে একটা আলোর রেখাও পর্যন্ত আমি দেখতে পাচ্ছিলাম না। পুরো ফ্লোরটায় যেন শ্মশানের মতো নিস্তব্ধতা। রিভু যখন দরজার সামনে পৌঁছয়, সে কলিং বেল বাজানোর জন্য হাত বাড়ায়, কিন্তু তার আগেই সে খেয়াল করে যে দরজাটা সামান্য ভেজানো। ভেতর থেকে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস এসে তার গায়ে লাগে। সেই বাতাসের সাথে মিশে আছে পুরনো ধূপকাঠির গন্ধ আর অদ্ভুত একটা বুনো গন্ধ। ভেতর থেকেই হঠাৎ একটা নারী কণ্ঠ ভেসে আসে। ভিতরে আসুন, দরজা খোলা আছে। গলার আওয়াজটা খুব শান্ত হলেও তার মধ্যে এমন একটা অদ্ভুত শীতলতা ছিল যা রিভুর শরীরের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। সে সাবধানে দরজা ঠেলে ভেতরে ঢোকে। ফ্ল্যাটের ভেতরটা প্রায় অন্ধকার। শুধু করিডোরের শেষে অনেক দূরে কোনো একটা ঘর থেকে একটা আবছা লাল আলো এসে পড়েছে। অদৃশ্য নারী কণ্ঠটি আবার বলে ওঠে, আপনার ডান হাতে যে সোফাটা দেখছেন, ওখানেই রেখে দিন জিনিসগুলো। যার সামনে র্যাকে রাখা, আর সামনে টি টেবিলে টাকা রাখা আছে, নিয়ে নিন। রিভু ভয়ে ভয়ে এদিক ওদিক তাকায়। কাউকে সে দেখতে পায় না। পুরো ফ্ল্যাটটার মধ্যে এমন একটা গা ছমছমে আর দম বন্ধ করা ব্যাপার ছিল, যেন মনে হচ্ছিল কেউ একজন ছায়ার
আড়াল থেকে তার প্রতিটা নড়াচড়া, প্রতিটা নিঃশ্বাস লক্ষ্য করছে। রিভু তাড়াতাড়ি পকেট থেকে বিলের টাকা বের করে বলে, বলছি দিদি, আমার কাছে 500 টাকা খুচরো নেই, আপনি একটু অনলাইন পেমেন্ট করে দেবেন, আর নয় আপনি একটু খুচরো দিন। অন্ধকারের বুক চিরে আবার সেই কণ্ঠস্বর ভেসে আসে, না না, ওটা ফেরত দিতে হবে না, রেখে দিন। রিভু একটু অবাক হয়। আজকালকার দিনে কেউ এতগুলো টাকা টিপস দেয় না, কিন্তু তার মন বলছিল এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যেতে। সে আর সেখানে এক মুহূর্তও দাঁড়াতে চাইল না। সে দরজার দিকে পা বাড়াতেই নারী কণ্ঠটি তাকে থামিয়ে দেয়। শুনুন না, আমার একটা উপকার করবেন? আপনি একটু সামনের দিকে এগিয়ে এসে দরজাটা খুলে দিন না। করিডোরের শেষে সেই লাল আলোটার ঠিক পাশেই একটা পুরনো ভারী কাঠের দরজা বন্ধ করা আছে, কিন্তু সেই মুহূর্তে তার মনে হতে থাকে সে যেন নিজের শরীরের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সে এক অদ্ভুত ঘোরের মধ্যে চলে যায়। মহিলাটির প্রতিটি কথা যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ফেলেছে, তার মস্তিষ্ককে সম্মোহিত করে তুলেছে। সে ধীরে ধীরে যন্ত্রচালিতের মতো সেই বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। তার পা দুটো দরজার ঠিক সামনে পৌঁছতেই তার ঘোর কিছুটা কাটে। তার চোখ যায় মেঝের দিকে। দরজার গোড়ায় রাখা আছে একটা ছোট্ট পিতলের ঘটি। সেই ঘটির মুখটা একটা পুরনো নোংরা লাল রঙের শালু কাপড় দিয়ে খুব শক্ত করে বাঁধা। সম্মোহনের ঘোরের মধ্যেই রিভুর মনে একটা অদ্ভুত কৌতূহল আর অশুভ ভয় জন্ম নেয়। সে নিচু হয়ে ঘটিটা হাতে তুলে নেয়। ঘটিটা বরফের মতো ঠান্ডা। বলছি দিদি, এটার মধ্যে কি আছে? রিভু ঘটিটার দিকে তাকিয়ে বোকার মতো প্রশ্ন করে বসে। মহিলাটির গলার স্বর এবার আর শান্ত নেই। সেই মিষ্টি মোলায়েম গলাটা হঠাৎ এক কর্কশ রাগান্বিত আর পৈশাচিক আওয়াজে পরিণত হয়েছে। সেটা জেনে আপনার কাজ আছে কি? আপনাকে যতটা বলা হয়েছে ততটা করুন। দরজা খুলুন আর চলে যান। রিভু ভয় পেয়ে যায়। তার বুক দুরু দুরু করে কাঁপতে থাকে, কিন্তু তার হাত দুটো যেন কোনো কথা শুনছে না। তার অবচেতন মন তাকে বারণ করছে, কিন্তু তার আঙুলগুলো নিজে থেকেই ঘটির মুখে বাঁধা লাল সুতোর গিঁটটা খুলতে শুরু করে। থাক, দরজা খোলার প্রয়োজন নেই। আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকু করুন। মহিলাটির গলা এবার যেন আতঙ্কে নাকি কোনো ভয়ঙ্কর উল্লাসে কেঁপে ওঠে। তার গলার স্বর সারা ঘরময় প্রতিধ্বনিত হতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রিভুর আঙুল শালুর শেষ গিঁটটা খুলে ফেলেছে। মুহূর্তের মধ্যে চারপাশের বাতাস যেন বরফের মতো জমে যায়। ঘটির ভেতর থেকে একটা অদ্ভুত কালো ধোঁয়ার মতো কিছু একটা হিস হিস শব্দ করে বেরিয়ে আসে। রিভুর চোখের সামনের দৃষ্টিপট পাল্টে যায়। তার মনে হয় দেওয়ালগুলো যেন গলে পড়ছে। বন্ধ দরজার ওপার থেকে একটা অমানসিক বিকৃত অবয়ব তার দিকে ধেয়ে আসে। সেই অবয়বের কোনো নির্দিষ্ট আকার নেই, শুধু একজোড়া জ্বলন্ত চোখ আর একটা বিকট চিৎকার। আতঙ্কে শিউরে উঠে রিভু হাতের ঘটি আর লাল শালুটা মেঝের ওপর ফেলে দেয়। ঘটিটা ঝনঝন শব্দ করে মেঝের ওপর গুড়িয়ে যায়, আর সেই শব্দের সাথেই রিভুর জ্ঞান হারিয়ে যায়। রিভুর গল্প বলা থামে। বর্তমানে সেই আবছা আলো মাখা ড্রয়িং রুমে এখন পিনপতন নিস্তব্ধতা। বাইরে বৃষ্টির আওয়াজটাও যেন হঠাৎ করে থেমে গেছে। তার দুই বন্ধু রনিত আর সৌভিক দম বন্ধ করে তার দিকে তাকিয়ে আছে। তাদের চোখের তলায় স্পষ্ট ভয় আর অবিশ্বাস। তারা যেন বিশ্বাস করতে পারছে না যে এমন কোনো ঘটনাও ঘটতে পারে। কিন্তু রিভুর চেহারা আর এই ঘরের পরিবেশ তাদেরকে বাধ্য করছে গল্পটাকে সত্যি বলে মনে করতে। ভাই, তারপর? রিভু মাথা নিচু করে বসেছিল। এবার সে ধীরে ধীরে যান্ত্রিকভাবে মাথাটা উপরে তোলে। তার চোখের সেই শূন্য দৃষ্টিটা এখন আর নেই। সেখানে জায়গা করে নিয়েছে এক ভয়ঙ্কর অশুভ শীতলতা। তার মুখের পেশিগুলো অদ্ভুতভাবে শক্ত হয়ে গেছে। খুব শান্ত ফিসফিসে গলায় রিভু বলে, তারপর থেকে আমি এই বাড়িতেই বন্দি। 3
বছর ধরে আমি ওই দরজার বাইরে পা রাখতে পারিনি। আমি বেরোনোর চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই সেই কালো ছায়া আমাকে টেনে নিয়ে এসেছে এই ঘরের মধ্যে। কথাটা শোনার সাথে সাথেই রনিত আর সৌভিকের বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। তারা যেন শ্বাস নিতে ভুলে যায়। চারপাশের দেওয়ালগুলো যেন হঠাৎ করে তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তাদের মনে হয় যেন ঘরের বাতাসটা ভারী হয়ে উঠেছে, দম নিতে কষ্ট হচ্ছে তাদের। রিভু তার ঘাড়টা অদ্ভুতভাবে একটু বাঁকিয়ে ঠোঁটের কোণে একটা হাড় হিম করা বাঁকা হাসি ফুটিয়ে বলে, আর আজকে দেখ, তোরাও এখানে এসেছিস। দুই বন্ধু ভয়ে সোফার সাথে সেঁধিয়ে যায়। রনিত উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা দুটো যেন প্যারালাইজ হয়ে গিয়েছে। সৌভিক ঘামতে শুরু করেছে। তাদের পালানোর কোনো রাস্তা নেই। শরীর যেন জমে পাথর হয়ে গিয়েছে তাদের। তারা বুঝতে পারে যে দরজা দিয়ে তারা ভেতরে ঢুকেছিল, সেই দরজাটা কবে নিঃশব্দে বন্ধ হয়ে গিয়েছে। রিভু তার ভয়ঙ্কর হাসিটা চওড়া করে। তার চোখের মণিগুলো যেন অস্বাভাবিকভাবে বড় হয়ে ওঠে। সে ফিস ফিস করে বলে, তোরা বৌদির সাথে দেখা করবি বলেছিলিস না? কি গো, একটু এদিকে এসো, তোমার দেওররা এসেছে। ঘরের ম্লান আলোটা হঠাৎ করেই দপদপ করতে শুরু করে। আর ভেজা পায়ের হঠাৎ পচপচ আওয়াজ ভেতর দিকের বন্ধ দরজাটার ওপার থেকে এগিয়ে আসতে থাকে। আওয়াজটা ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। দুই বন্ধুর চোখে চরম আতঙ্ক। তারা চিৎকার করতে চায়, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। আর তাদের সামনে বসে থাকা রিভুর মুখে এক পৈশাচিক উন্মাদ তৃপ্তি। ফ্ল্যাট নাম্বার 8B দরজা তাদের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেল। আরো দুটো নতুন প্রাণ আটকে পড়তে চলল এই অশুভ অন্ধকারের খাঁচায়। চক্রটা আবারও সম্পূর্ণ হলো। আলোটা শেষবারের মতো দপ করে জ্বলে উঠে চিরতরে নিভে।